আসসালামু আলাইকুম। আমি ফারদিন আহমেদ। অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ত্রিপলি ডিপার্টমেন্টে। আজ আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ের নাম হচ্ছে গতি। সাধারণত আমরা আমাদের এই ভৌত জগতে যে সকল বিষয়াবলীকে পর্যবেক্ষণ করতে পারি কিংবা পরিমাপ করতে পারি সে সকল বিষয়কে আমরা রাশি বলি, যেটা আমরা পড়ছি হচ্ছে প্রথম অধ্যায়, তাই না? তো আমি যদি বলি যে রাশি কত প্রকার, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই গতি সংক্রান্ত বিষয়াবলী জানার আগে আমাদের রাশি কেন জানতে হবে? আমি বলি, তোমরা আস্তে আস্তেই জানতে পারবে। রাশি কি? এই ভৌত জগতের আমরা যা কিছু পরিমাপ করতে পারি এই প্রত্যেকটা বিষয়বস্তুই হচ্ছে রাশি। যেমন তুমি তোমার ভর পরিমাপ করতে পারো, সেটা হচ্ছে রাশি। তুমি দৈর্ঘ্য পরিমাপ করতে পারো, প্রস্থ, উচ্চতা, তারপর চাপ, তাপমাত্রা। তুমি এই জগতের যা কিছু পরিমাপ করতে পারো সেটাই হচ্ছে কি? রাশি। এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায়। তাহলে আমরা রাশি কি বলবো? এই ভৌত জগতের যা কিছু পরিমাপযোগ্য তাই রাশি। এই রাশি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, একটাকে আমরা বলি স্কেলার, এবং অন্যটিকে আমরা বলি হচ্ছে ভেক্টর। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, এই ভেক্টর রাশি বা কি, স্কেলার রাশি বা কি? চলো সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। স্কেলার রাশি হচ্ছে, আমরা তো বললাম যে এই ভৌত জগতে তুমি যা কিছু পরিমাপ করতে পারো সবগুলো কি রাশি বলা হয়। তো আমার কথা মানে একটা সার্বজনীন প্রশ্ন থাকতে পারে যে স্কেলার রাশি, আমরা কোন একটা রাশি স্কেলার হবে তা বুঝবো কিভাবে? যে সকল রাশিকে, ধরো তুমি কোন একটা, তোমাকে রাশি দেওয়া হলো একটা ডিব্বা, এই ডিব্বার মধ্যে দেওয়া হলো যে এখানে একটা রাশি আছে, তুমি আইডেন্টিফাই করবা এটি স্কেলার অর ভেক্টর, মানে কোনটা হবে। তো তুমি কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। ধরো তুমি যে সকল রাশিকে সম্পূর্ণরূপে, আমি আর বাকিটাকে লিখলাম না, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, তোমার দিকের কোনো প্রয়োজন হয় না, মানটাই প্রাধান্য পায়, সেটাই হচ্ছে স্কেলার রাশি। ধরো আমি যদি বলি তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে একটা স্কেলার রাশি। কারণ আমি যদি বলি যে কোন একটা বস্তু, আমি বললাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোন একটা বস্তু তাপমাত্রা কত, 20 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট বা কেলভিন। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে তাপমাত্রা কোন দিকে যাচ্ছে, তার কি কোনো দিক আছে? অবশ্যই না। তো সেই হিসাবে আমরা বলতে পারলাম। আচ্ছা ফাইন। এখন আমরা যদি এই সেম কেসটা ভেক্টরের ক্ষেত্রেই দেখি, যে যে সকল রাশিকে আমি মানে এখানে বাংলা কথা সব সেম থাকবে। আচ্ছা ফাইন, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তোমার মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে, সেটাই হচ্ছে কি? ভেক্টর রাশি। এখন ধরো আমি তোমাকে বললাম যে তোমার স্কুল তোমার বাসা থেকে কত কিলোমিটার দূরে, তুমি বললা যে ভাই 2 কিলোমিটার দূরে। তো এখন আমি বললাম যে কোন দিকে, এখন তুমি তো বললা যে 2 কিলোমিটার, এখন তুমি বলবা উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে অথবা উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম, সামথিং লাইক দ্যাট। তো এখানে মান এবং দিক উভয়ের প্রাধান্য পায়। তো সেই সকল রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। সেই সকল রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। আচ্ছা, কতগুলো স্কেলার রাশির উদাহরণ হচ্ছে, আমি যদি বলি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কোনো দিক নেই, কেবলমাত্র পরিমাপ করা যায়। তারপর আমি যদি বললাম ভর, তোমার ভরের কোনো দিক আছে? অবশ্যই না। এখন বলতে পারো যে ওজন, ভাই ওজন কি হবে? ওজন তো এটা অন্য বিষয়। ওজন ধরো ডাব্লিউ সমান সমান mg, এটাকেই তো আমরা জাস্ট সবচেয়ে সিম্পলেস্ট ফর্মে আমরা ডাব্লিউ লিখতে পারি এবং এটা হচ্ছে m। তুমি যদি অভিকর্ষ ত্বরণ গুণ দাও,
অভিকর্ষ ত্বরণ সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। আমরা অনেকে বলি যে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে। আসলে এই কথাটা আংশিক ভুল। মানে তোমার উত্তর দেওয়া লাগবে যে ভাই, আমি যদি প্রশ্ন করি যে অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, তাহলে তুমি বলবা কি পৃথিবীর কেন্দ্রের দিকে। এখন তুমি ধরো এটা পৃথিবী, তুমি এখানে দাঁড়ায় আছো, তো এটা কি নিচের দিকে কাজ করতেছে? অবশ্যই না। বলবা কি পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে। জি সব সময়। আচ্ছা, জি নিয়ে আলোচনা করি। আচ্ছা, ডাব্লিউ একটা বিষয়, আবার জি এম একটা বিষয়। তো এই এমটা হচ্ছে স্কেলার, এটা হচ্ছে স্কেলার, আর এটা হচ্ছে ভেক্টর। কারণ কি, ওজন সব সময় পৃথিবীর নিচের দিকে কাজ করে, বা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, যেটাকে আমরা তথাকথিত ভাষায় বলি যে নিচের দিকে। আসলে হবে না, কারেক্ট হচ্ছে কি পৃথিবীর কেন্দ্রের দিকে যেই রাশি কাজ করে সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। মানে অভিকর্ষ ত্বরণ বলতে পারো যে এমন একটা রাশি যেটা সব সময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। আচ্ছা ফাইন, অভিকর্ষ ত্বরণ নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। দৈর্ঘ্য, ভর, বিভব, এটা হলো কাজ। কাজের কোনো নাম বললাম যে আমরা 20 জুল কাজ করলাম, কোনো দিক কিন্তু হবে না, ইত্যাদি। আর ভেক্টর রাশিগুলো কি কি? ভেক্টর রাশি বললাম সরণ। আমরা অবশ্যই আলোচনা করব এইসব বিষয় নিয়ে, এই অধ্যায়ে আলোচনা করব। জাস্ট তোমরা মেনে নাও যেগুলো ভেক্টর রাশি, কি কেন কি কারণে হচ্ছে সব বলবো আমি। ত্বরণ আমরা একটু আগে আলোচনা করলাম যে অভিকর্ষ ত্বরণ কেন ভেক্টর রাশি হয়, কারণ তার একটা মান থাকে 9.8 এবং যে সর্বদা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। বেগ, বল, ইত্যাদি। আমি আশা করি তোমাদের অন্তত স্কেলার এবং ভেক্টর এই দুটো রাশিকে যদি শনাক্ত করতে বলা হয় তোমাদের কোনো সমস্যা হবে না। এখন চলো পরবর্তী আলোচনায় যাওয়া যাক। আমাদের এই অধ্যায়ের নামই হচ্ছে গতি। তো গতি সংক্রান্ত যে সকল বিষয় আমাদেরকে জানতে হবে, তার এক নাম্বারটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো ভাই, এটা আবার কি? অনেক কঠিন কঠিন শব্দ নাকি? প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গই কি আর কাঠামোই কি, সব বলবো, একটু ধৈর্য ধরো। প্রসঙ্গ কাঠামো, তারপর যেটা জানতে হবে সেটা হচ্ছে স্থিতি। 3 নাম্বার জানতে হবে গতি, স্থিতি, গতি। 4 হচ্ছে আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি। আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি। এখানে একটা আরো কয়েকটা বিষয় আছে, এটা হচ্ছে তোমার পরম গতি, পরম গতি এবং পরম স্থিতি। আচ্ছা, এখন একটা বিষয় একটু সবাই মনোযোগ দাও। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? ধরো তুমি গতিশীল নাকি স্থির, সেটা বোঝার জন্য তোমাকে নির্দিষ্ট একটা অবলম্বনের সাহায্য নিতে হয়। যেমন আমি তোমাকে বললাম যে তোমরা কল্পনা করো যে আশেপাশে খুবই অন্ধকার এবং পাশাপাশি দুইটা ট্রেন একই প্ল্যাটফর্মে দাঁড়ায় দাঁড়ায় আছে, মানে তারা আহ, নড়েও না, এমনকি তারা আহ, স্থিরও না, মানে তুমি কিছুই বুঝতে পারতেছো না। যদি দুইটা ট্রেন সমবেগে গতিশীল হয় তাহলেও তুমি বুঝতে পারবে না। প্রথম দিকে বুঝতে পারবা কারণ সেখানে গতি জড়তা কাজ করে, আবার থামলে বুঝতে পারবা কারণ সেখানে মানে জড়তার কনসেপ্ট কাজ করে আর কি। আচ্ছা, জড়তাও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ পরে। ধরো কোনো একটা প্ল্যাটফর্মে আশেপাশে কোনো গাছ নাই, কিছুই না, ধরো একদম সাগরের উপরে, তো যে তোমাদের কোনো একটা প্ল্যাটফর্মে দুইটা ট্রেন পাশাপাশি অবস্থান করতেছে। আচ্ছা ফাইন, এখন দুইটা ট্রেন পাশাপাশি অবস্থান করার সময় তোমরা পরস্পরের, ধরো এখানে তুমি, এখানে আরেকটা ট্রেন তোমার বন্ধু, তো দুই ট্রেনে অবস্থান সময়ে তুমি তোমার বন্ধুকে দেখলা সে স্থির, এবং সে তোমাকে দেখলো সেও মানে তুমিও স্থির। তাহলে বুঝবা কিভাবে? মানে আশেপাশে তুলনা করার মতো কিছুই নাই। তো তোমাকে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ধরো তোমরা সাগরের আশেপাশে, এখন সাগরের আশেপাশে তো তুমি বুঝবাও না। ও হ্যাঁ, বোঝা যাবে যদি তুমি প্ল্যাটফর্ম থেকে সাগরকে দেখতে পাও, তাহলে সেই পানির সাপেক্ষে তোমার বেগ তুমি বের করতে পারবে। এখন যদি আমি স্পেসে কোনো একটা অবজেক্ট কল্পনা করি যে সে গতিশীল, তুমি বুঝবা কেমনে? কারণ স্পেসে তো কোনো কিছুই নাই। হয় তোমার কোনো গ্রহ, নক্ষত্র, মানে কোনো একটা উপগ্রহ,
বা তোমার স্পেস স্টেশন, মানে বিভিন্ন জিনিস, এসবের সাপেক্ষে তোমার তুলনা করতে হবে যে আদৌ কি বস্তুটি গতিশীল নাকি স্থির। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, মানে যে দৃঢ় বস্তুর সাথে, যে দৃঢ় বস্তুর সাথে যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে, যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি, তুমি এই সকল বিষয়াবলীকে বর্ণনা করতে পারবা, নির্ণয় করতে পারবে এক কথা। সেটাই হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। এখন একটা বিষয় খেয়াল করো, অবস্থান জিনিসটা কি। অবস্থান হচ্ছে তুমি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুমি যেই জায়গা দখল করবে সেটাই হচ্ছে তোমার অবস্থান। আচ্ছা ফাইন। স্থিতি কি, সময়ের সাথে পরিপাশের সাপেক্ষে। ভাই, এত কিছু কি মনে রাখতে পারবো? আমিও শুনি এগুলো আসলে মুখস্থের কিছু না, এগুলো জাস্ট একটু মানে কমন সেন্স। তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করো যে আমি আসলে স্থিতি জিনিসটাকে বর্ণনা করব কিভাবে। ধরো তুমি যাকে অবলম্বন ধরলা, সেই অবলম্বনের সাপেক্ষে যদি তোমার কি বলা হয়, যদি তোমার অবস্থানের কোনো পরিবর্তন না হয়, তখন সেটাকে অবশ্যই আমরা গতি বলতে, মানে স্থিতি বলতে পারবো। অবশ্যই আমরা কি স্থিতি বলতে পারবো। তাহলে যদি সেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার অবস্থান পরিবর্তন হয়, তাহলে যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে গতি। মানে জাস্ট খুবই সিম্পল ফর্মে তুমি তোমার সংজ্ঞাগুলো দিবা। তাহলে স্থিতি কি, ধরো এখানে আমি একটা গাছ আঁকলাম, কি সুন্দর গাছ, আচ্ছা ফাইন। তারপর এখানে একটা মানে মানুষ ধরো এখানে, এখন আশেপাশে কিছুই নাই, মানে গরু ছাগল কিছুই না, জাস্ট একটা ঘাস ঘাস আছে, গাছ, আর এখানে আশেপাশে মাটি, বড় একটা উদ্যান। এখন ধরো তুমি যাচ্ছ এদিকে, এই গাছ ধরো স্থির, গাছ তো স্থির থাকবেই। আর এবং তুমি যখন গতিশীল হও, তুমি যখন গতিশীল থাকো, তখন একটা বিষয় খেয়াল করছো যে গাছ তোমার থেকে দূরে চলে যায় নাকি তুমি গাছ থেকে দূরে চলে যাও। এখন যদি এখানে প্রসঙ্গ কাঠামো ধরার ব্যাপার, তুমি যদি গাছকে প্রসঙ্গ কাঠামো ধরো, গাছকে প্রসঙ্গ কাঠামো ধরা মানে সে আর কোনো নড়াচড়া করতে পারবে না, সে আর কোনো নড়াচড়া করতে পারবে না, এবং সে একটা স্থিতিশীল অবস্থায় থাকবে, স্থির। এবং তুমি গতিশীল, তখন এর অর্থ হচ্ছে তুমি প্রসঙ্গ কাঠামো থেকে দূরে সরে যাচ্ছ, তাই না? এই বিষয়টাই। এখন তুমি যদি নিজেকে প্রসঙ্গ কাঠামো কল্পনা করো, তুমি যদি নিজেকে প্রসঙ্গ কাঠামো কল্পনা করো এবং তুমি গতিশীল, তখন তোমার কাছে মনে হবে এই গাছটা যেন আরো পিছনের দিকে চলে যাচ্ছে, গাছটা পিছনের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে আপেক্ষিক গতি। এখানে সবই হচ্ছে আপেক্ষিকতার বিষয়বস্তু, নির্দিষ্ট কোনো কিছু না। ধরো তুমি নিজেকে প্রসঙ্গ কাঠামো ধরলা, এখন তুমি যখন নিজেকে প্রসঙ্গ কাঠামো ধরো, তখন কিন্তু তোমার সাপেক্ষে, মানে এই দুনিয়ার যত কিছু আছে সব কিছু তোমার সাপেক্ষে গতিশীল হয়, কেবলমাত্র তোমার সাপেক্ষে গতিশীল হয়, তারা আর কোনো মানে আহ দৃঢ় অবলম্বনকে কেন্দ্র করে গতিশীল হয় না। কথা বুঝছো? মানে ধরো তুমি নিজেকে প্রসঙ্গ কাঠামো ধরলা, এখন যদি এমন হয় যে তুমি গাছের দিকে যাচ্ছ, ধরলাম তুমি এদিকে যাচ্ছ, এর অর্থ হচ্ছে তুমি কিন্তু অ্যাকচুয়ালি স্থির আপেক্ষিকতার সংজ্ঞা অনুযায়ী, কিন্তু পরবর্তীতে এর অর্থ হচ্ছে গাছটা তোমার তোমার মনে হবে যেন গাছটাই যেন তোমার দিকে দৌড়ে চলে আসতেছে, বিষয়টা এমন। মানে এর একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমরা যখন বাসে বসে থাকি, বাসে বসি, তখন এই বাসটা হচ্ছে মেনলি প্রসঙ্গ কাঠামো। তখন মনে হয় না, ছোটবেলায় দেখতাম, মানে আমি বিশেষ করে বলতাম যে আম্মু দেখো গাছগুলো পিছনের দিকে দৌড়ে পালাচ্ছে, এগুলো কেন হচ্ছে? এখন আসলে মাত্র আনসার খুঁজে পাই যে কেনই বা হচ্ছে, এগুলো সবই হচ্ছে মানে আপেক্ষিকতার খেলা আর কি। তো প্রসঙ্গ কাঠামো, গতিশীল বাসে, গতিশীল বাসটাই হচ্ছে কি তোমার প্রসঙ্গ কাঠামো। এবং বাসে যখন বসি, আচ্ছা, আর আর গাছগুলো হচ্ছে কি, মানে গাছগুলো, তুমি গাছের দিকে যাচ্ছ এর অর্থ হচ্ছে গাছ মনে হচ্ছে যেন তোমার কাছে মনে হবে, যেহেতু তুমি প্রসঙ্গ কাঠামো তোমাকে তো স্থির কল্পনা করতে হবে,
তো সেক্ষেত্রে মনে হবে যেন গাছগুলো তোমার দিকে মানে তেড়ে আসবে, এমন আর কি। আচ্ছা, তাহলে এই অন্তত এই কনসেপ্টের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে স্থিতি এবং গতি কি। সময়ের সাথে সময়ের সাথে কেন, কারণ তুমি যখন নির্দিষ্ট গতি হবে, গতিশীলে বস্তুতে পরিণত হবে কিংবা স্থির থাকবা, তখন সেটা অবশ্যই টাইম ডিপেন্ডেন্ট, তাই না? প্রত্যেকটা রাশি টাইম ডিপেন্ডেন্ট, আমরা সেগুলো আলোচনা করব। ধরো, সময়ের সাথে পরিপাটি সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, মানে এগুলা জাস্ট বুঝছো কি, একটা বংশং কথা লেখবার কি, মানে একটা সিম্পল ফর্মে কি লেখা যায় যে অবস্থানের পরিবর্তন না হওয়া, কমন সেন্স দিয়ে চিন্তা করি, মুখস্থ বাদ, অবস্থানের পরিবর্তন না হওয়াই তো স্থিতি, তাই না? অবস্থানের পরিবর্তন না হওয়াই তো আমরা এটাকে স্থিতি বলি। তাহলে অবস্থানের পরিবর্তন না হওয়ার ঘটনাকে স্থিতি বলে। আর আমি যদি বলি যে অবস্থানের পরিবর্তন হয়, এই অবস্থানের এই ঘটনাকে আমরা কি বলবো? গতি বলবো। এই বিষয়টাই বলা হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আপেক্ষিক গতি কি? এখন আপেক্ষিক গতি হচ্ছে কোনো কিছু সাপেক্ষে, বুঝছো, মানে গতি আর আপেক্ষিক গতির ইয়েটা সেম, জাস্ট একটু ডিফারেন্ট, হালকা। তুমি সংজ্ঞায় কি লিখবা যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। তাহলে ভাইয়া স্থিতি আর গতি কি? স্থিতিতে তুমি প্রসঙ্গ কাঠামো রাখবা না, জাস্ট লিখবা সময়ের সাথে পরিবেশের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। আর তুমি যখন প্রসঙ্গ কাঠামো কথাটা একদম নির্দিষ্ট করে লিখবা, তখন জাস্ট দিবা আপেক্ষিক। কেন? কারণ তুমি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তোমার গতি এবং তোমার স্থিতি নির্ধারণ করছো। এখন পরম গতি বা পরম স্থিতি বিষয়টাই আবার কি? আপেক্ষিক গতি তো হলো, আপেক্ষিক গতি বুঝলাম। তাহলে পরম গতি বা পরম স্থিতি এই বিষয়গুলিকে আপনি মানে বর্ণনা করবেন কিভাবে? প্রথমত হচ্ছে এই আপেক্ষিক গতি এবং পরম গতি এবং পরম স্থিতি, প্রথম বুঝতে হবে এই পরম ওয়ার্ডটা কেন আছে। পরম মানে সে অনেক, কি বলা যায়, অলস, সে নড়েই না। তুমি যতই ধাক্কাও না কেন সে নড়বেই না, পরম, অ্যাবসলিউট। যেমন আমি বললাম যে সম্পূর্ণ নিশ্চল কোন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে। তাহলে বললেন যে ভাই আপনি যে একটু আগে লেখলেন যে দৃঢ় বস্তু, এই এর অর্থই বা কি? আবার সম্পূর্ণ নিশ্চল এর অর্থই বা কি? আচ্ছা, দেখো, ধরো তুমি গাছের সাপেক্ষে মানে আহ, গাছের সাপেক্ষে তুমি গাছকে প্রসঙ্গ কাঠামো ধরলা এবং তুমি গতিশীল থাকলা। তো প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তোমার গতি আমরা অবশ্যই আপেক্ষিক গতি বলবো এবং স্থিতিকে বলবো আপেক্ষিক স্থিতি। কিন্তু একটা বিষয় চিন্তা করো, আমি যদি বলি যে গাছ তো মানে পৃথিবীতে প্রতিনিয়ত মানে ঘুরছে, গাছের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বললাম হ্যাঁ তোমার কথা ঠিক। এবং তুমি আবার বললে যে ভাই পৃথিবীও তো সূর্যের চারপাশে ঘোরে এবং সূর্যও তো আমাদের গ্যালাক্সির যেই সেন্টার সেটাকে কেন্দ্র করে ঘুরে। গ্যালাক্সিও তো তোমার আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও কিন্তু স্থির নয়, সেও কিন্তু তোমার কি বলে কার্ভের মতো করে ঝুলছে, তাই না? এই বিষয়টাই যে এই সৃষ্টি জগতে অন্তত আমাদের মানে পর্যবেক্ষণকৃত ইউনিভার্সের কোনো কিছুই স্থির না, প্রত্যেকটা গতিশীল। আমরা মাত্র সম্ভবত 4 না 5% আমরা জানতে পারছি আর কি মহাবিশ্ব সম্পর্কে, অবজারভেবল ইউনিভার্স যেটাকে আমরা বলি মহাবিশ্ব সম্পর্কে। আচ্ছা, ফাইন। আচ্ছা, ওটা আমাদের আলোচনার মানে কেন্দ্রীয় বিষয়বস্তু না। দেখো, পরম গতি, পরম গতির জন্য একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যে উল্লেখ করতে হবে সম্পূর্ণ নিশ্চল কোনো প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোন বস্তু গতিকে পরম গতি বলবো। কিন্তু এটা কি আসলে এক্সিস্ট করে বলতো? একটা প্রসঙ্গ কাঠামো সম্পূর্ণ নিশ্চল থাকবে, এটা তো আদৌ সম্ভব না। তো সেটাই বলা হচ্ছে যে মহাবিশ্বের সকল বস্তু গতিশীল। প্রকৃতপক্ষে স্থির কোন বস্তু পাওয়া কি মহাবিশ্বে আদৌ কি সম্ভব না? তাহলে কি বললাম? মহাবিশ্বের সকল বস্তু গতিশীল এবং আদৌ স্থির বস্তু পাওয়া সম্ভব নয়। তাই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতিও আপেক্ষিক। ধরো আচ্ছা, ফাইন, নিশ্চল যেহেতু নাই, তাহলে সকল গতি তো তোমার আপেক্ষিক কি হবে? গতিও আপেক্ষিক, স্থিতিও আপেক্ষিক। পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি, মানে কোনো গতিও পরম না, কোনো স্থিতিও পরম না। অবশ্যই আমাদের কি দৃঢ় মানে বস্তুর সাথে তুলনা করতে হবে। এবং আমরা কি জানো, সাময়িকভাবে স্থির বা আমাদেরকে দেখতে স্থির মনে হয় এমন কোন বস্তুকে আমরা সম্ভব মানে প্রকৃতপক্ষে প্রসঙ্গ কাঠামো হিসেবে বলতে পারি। কিন্তু পরম গতির ক্ষেত্রে আমরা যে নিশ্চল প্রসঙ্গ কাঠামোর কথা বললাম, যে একদম সে একদম স্থির, নিশ্চল, সে নড়তেই পারে না, না, এটা আসলে বাস্তবে কি, বাস্তবে সম্ভব না।
কথা বুঝছো? আচ্ছা, আশা করলাম তোমাদের এই কনসেপ্টটুকু ক্লিয়ার হলো। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তু বিভিন্ন গতিতে গতিশীল, তাই না? বিভিন্ন গতিতে গতিশীল। এখন সেই গতিশীল হওয়ার কারণে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এর ছোট্ট একটা বিষয়, তোমাদের বারের একটা এসডব্লিউ এর মতো। তোমার কাছে আমাদের একটা প্রশ্ন, আমি এখনই আলোচনায় ফিরবো, যে চলন্ত বাস থেকে যখন বাইরের গাছগুলোকে তুমি দেখো, সেটাকে তোমার কেন গতিশীল বলে মনে হয়? তোমরা প্লিজ কমেন্ট করবা। আচ্ছা, ফাইন। এই উত্তরটা আমি তোমাদের কাছ থেকে অবশ্যই চাই, এবং আমি অলরেডি বলেও দিছি। আচ্ছা, অবস্থানের পরিবর্তন হয় দুটি কারণে, অবস্থান, বা যেটাকে আমরা দূরত্ব বলি, দূরত্ব এবং দিকের কারণে। আচ্ছা, আমি যদি বিভিন্ন প্রকার গতির কথা বলি, চলো, আমরা তো গতি সংক্রান্ত জানলাম। গতি কি? কোনো দৃঢ় বস্তুর সাপেক্ষে সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা গতি বলি। আচ্ছা, এই গতির কয়েক প্রকার গতি হতে পারে। একটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি মানে কি? মানে একদম কমন সেন্স। আমি যদি বলি যে সরল রৈখিক গতির বিষয়টা কি, তখন কি বলবে? সরল রৈখিক গতি কি? এটা হচ্ছে কোনো বস্তু যদি জাস্ট সরল রেখা বরাবর গতিশীল হয়, তাহলে তার গতিকে রৈখিক গতি, সরল রৈখিক গতি বলা হবে। বুঝছো? ধরো, আমি কি বললাম, আমাদের অনেক সময় ধরো এখানে একটা পাত, এখানে একটা পাত, এখানে একটা পাত, এখানে একটা পাত, এটা কি বাঁকা না সব? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি যে এই যে এটুক থেকে এটুকু পার্ট, এটুকু হচ্ছে রৈখিক গতি, কারণ বস্তু এখানে কোনো আমি ধরলাম এখানে ঘর্ষণও নাই, কিছুই নাই, কোনো আঁকা বাঁকাও নাই। আমি যদি বলি যে জাস্ট কোনো একটা সোজা সড়কে যে মানে গাড়ির গতি হয়, সেটাও রৈখিক গতি আমি বলতে পারি। তাহলে এর সংজ্ঞা কি? কোনো বস্তু যদি, কোনো যদি বস্তু সরল রেখা বরাবর গতিশীল হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? রৈখিক গতি। আচ্ছা, 2 নম্বর গতিটা কি? এটা হচ্ছে ঘূর্ণন গতি। এই ঘূর্ণন গতি মানে এটা হচ্ছে সবচেয়ে কি বলে, বাস্তব জীবনে সবচেয়ে বেশি দেখা যায়। যেমন আমাদের ফ্যান, ঘূর্ণন গতি। মানে মেন সহজ কথাটা হচ্ছে, এত মানে কথার প্রয়োজন নাই, এই ঘূর্ণনটা হচ্ছে জাস্ট যে বস্তু ঘুরে, শেষ, এক কথায় শেষ। এখন কথা হচ্ছে ভাই, ঘুরলেও কি মানে শুধু ঘুরলে কি সে ঘূর্ণন গতি? চলো, এই বিষয়টা তোমরা উত্তর দিবা। আমি এই আলোচনার পর তোমরা এই বিষয়টা কমেন্ট করবো, যে যেই সকল বস্তু খালি ঘুরে, তারাই কি সবগুলোই ঘূর্ণন গতি হবে? ইজিয়েস্ট একটা প্রশ্ন। আচ্ছা, দেখো, কোন বস্তু, আমি ধরলাম কোন বস্তু আছে এমন, যে এইটা হচ্ছে একটা সেন্টার, এবং এই সেন্টার থেকে যদি এমন হয় যে কোনো বস্তুর গতি এমন হয় যে বস্তুর প্রত্যেকটা বস্তু কণা, ধরো এটা একটা বস্তু, এখানে কণা আছে, মানে সে যখন চারপাশে ঘুরবে, তখন সেই কেন্দ্র থেকে কোনো একটা বস্তুর প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সেম থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? মানে ঘূর্ণন গতি বলবো। কথা বোঝা গেছে? এখান থেকেও আমার এখানে যে আর দূরত্ব, এখান থেকেও আমার এখানে একটা আর দূরত্ব, এবং এখান থেকেও এখানে কি আমার আর দূরত্ব, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। তাহলে যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে কি বলছে? কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে, এই যে নির্দিষ্ট বিন্দু, এটাকে তুমি অক্ষ ধরতে পারো, এই যে একটা অক্ষ ধরতে পারো, এই কোনো নির্দিষ্ট বিন্দু, মানে এই যেমনও হতে পারে, এই যে ধরো একটা অক্ষ আমি যেখানে কল্পনা করলাম, তো এই বিন্দু থেকে যদি এই যে এখানে দূরত্ব সেম, এখানে দূরত্ব সেম, ধরো কোনো একটা বস্তু, ভরের কোনো একটা বস্তু তোমার চারপাশে গতিশীল, তাহলে এটা হচ্ছে আর, এটাও আর, এবং এই দূরত্বটাও অবশ্যই আর হবে। এটা 3D একটা ভিউ। আচ্ছা, ফাইন, আশা করি বুঝছো। তো আমরা কি বলতে পারি তাহলে? বৈদ্যুতিক পাখার গতি এবং ঘড়ির কাঁটার গতি, তাই না? এটাই। তবে ঘূর্ণন গতির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, কেন্দ্র থেকে বস্তু কণার প্রত্যেকটি বিন্দুর দূরত্ব আমার কি থাকবে? অপরিবর্তিত অবস্থায় থাকবে। আচ্ছা, গুড। আচ্ছা, তারপরে কি? তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে চলন গতি। চলন গতি কি? চলন গতি হলো
ধরো তোমার কোন একটা মানে বস্তু কণা গতিশীল, তো গতিশীল অবস্থায় বস্তুর কণাসমূহ যদি একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। ভাই কি বলেন, কিছুই বুঝলাম না। আচ্ছা চলো দেখি। ধরো তোমার এখানে কোন একটা প্লেন ধর এইভাবে যদি যায়, তাহলে কি বলা হচ্ছে এখানে গতিশীল বস্তুর। আচ্ছা আমি লিখি তারপরে। গতিশীল অবস্থায় বস্তুর যে কণাসমূহ থাকবে যদি একই সময়ে একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তবে সেই গতি হবে কি চলন গতি। যেমন আমি যদি বলি তোমার রেল লাইনের একটা ট্র্যাক, এটাও ধরো একটা ট্র্যাক এবং এটাও একটা ট্র্যাক, এখানে ট্র্যাকই আঁকতে নিয়েছিলাম মূলত। আচ্ছা, এই ট্র্যাকের দূরত্ব কি সব সমান না? সমান না হলে তো আর রেলগাড়ি চলতে পারবে না। দেখো আমি যদি এখানে একটা বগি কল্পনা করি এবং এখানে একটা বগি কল্পনা করি, এখানে আর একটা বগি এবং এখানে একটা বগি, তো এই বগিগুলো যখন চলে তখন কি দেখো তো, যে এই বিন্দুটা এবং এই বিন্দুটা অর্থাৎ এটা হচ্ছে ফুল একটা বস্তু ধরলাম, তবে এই একটা বিন্দু, তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো এই এই বিন্দু তোমার ধরো টি সময়ে যে দূরত্ব অতিক্রম করবে, বি বিন্দুটাও কি টি সময়ে সেই দূরত্ব অতিক্রম করছে, তখন সেই ট্রেনের গতিকে আমরা বলতে পারবো কি চলন গতি। তাহলে আহ এই উদাহরণকে আমরা মানে চলন গতির একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারি। বুঝছো? মানে মেন কনসেপ্টটা হচ্ছে, ধরো কোন একটা বস্তু, সেই বস্তুর প্রত্যেকটি কণা তোমার একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করবে, কিন্তু সে দূরত্ব অবশ্যই সমান হতে হবে। ঠিক আছে? আচ্ছা ফাইন। পরেরটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি জিনিসটা কি? আচ্ছা ধরো আম, আমি একটা উদাহরণ দিই, আমরা সংজ্ঞা টংজ্ঞা সব পরে বলবো। ধরো তোমার এখানে পেন্ডুলাম, তুমি এটাকে এই পর্যন্ত উঠালা, সে এখানে আসলো, এখানে আহ, তার অবস্থান এদিকে যাবে, তারপরে আবার সেদিকে যাবে, নিশ্চয়ই যেদিকে তুমি পেন্ডুলাম দিলা, এখানে কোনো একটা বস্তুর বেগ জিরো থাকে, আর এখানে কি থাকে, যে গতি এটা থাকে হাইয়েস্ট, এবং এখানে এসে কি স্থির হয়ে যায়। আচ্ছা এখন যদি বলি যে দেখো তো এই দোলকটা কি করতেছে, ধরো এই যে এটা তার একটা পলার মানে চলার পথ না, এই চলার পথে পেন্ডুলাম এই দূরত্বটাকে কি বারবার অতিক্রম আমি ধরলাম আমার গতিপথের কোনো একটা বিন্দু ও, এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে ও। তো আমি বললাম যে বব যেটা আছে সেটা একটা নির্দিষ্ট সময় পর পর কি করে, এই বিন্দুটাকে একই দিক থেকে, একই দিক কিভাবে এই দেখো এখানে আসলো, তারপরে আবার গেল, আবার আসলো, আবার এই যে একই দিক থেকে, তাহলে আবার এক এক পর্যায়কাল হলে আবার অতিক্রম করবে। তাহলে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর সে কি কি করছে, গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে। তো এই বৈশিষ্ট্য আমি যেই বস্তুর গতিতে আমি দেখতে পাবো সেটাই হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। তাহলে আমি কি বললাম, ধরো তুমি কোন একটা বস্তু পেলা, মানে বস্তুর গতি এমন হয় যে এটি তার গতিপথ, যেমন এখানে আমি যদি পেন্ডুলামের কথা বলি, এটা হচ্ছে হুক। ধরো এই যে পেন্ডুলামের যে বব আছে, এই বব কি করে, এই ইকুইলিব্রিয়ামের যে পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টকে সে একটা নির্দিষ্ট পর্যায়কাল পর পর অতিক্রম করে। তো সেটাই বলা হচ্ছে যে একই পথের একই দিক থেকে বারবার অতিক্রম করবে, সেটাই হচ্ছে তোমার কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হতে পারে কি ধরো ঘড়ির কাঁটার গতি। আচ্ছা, পর্যায়বৃত্ত গতির কনসেপ্ট যেহেতু বুঝালাম সেহেতু সংজ্ঞা লেখার প্রয়োজন বোধ করলাম না। আচ্ছা, ঘড়ির কাঁটার গতি, ধরো তোমার এখানে ঘড়ির কাঁটার গতি কেন, কারণ সে নির্দিষ্ট সময় পর পর, ধরো আমি ধরলাম যে কোনো একটা ঘড়ি, এই যে এই 12, এই সংখ্যাটাকে কি করে নির্দিষ্ট সময় পর পর সে অতিক্রম করতে আছে এবং একই দিক থেকে করে।
তাই না? এই আর কি। ক্লকওয়াইজ যেটাকে আমরা বলি, ঘড়ির কাঁটার গতি হতে পারে, সরল দোলকের গতিও হতে পারে, এবং একটা বিষয় মনে রাখতে হবে যে ঘূর্ণন গতিও কিন্তু একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। কারণ কি? কারণ দেখো, এই ঘড়ির কাঁটার গতিকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি, কারণ এখানে ব্যাস হ্যাঁ, এই অক্ষ থেকে বা কেন্দ্র থেকে তোমার কি বস্তু কোণার বিন্দুর দূরত্ব সবগুলোই সেম থাকে, তাই না? তো সেই সাপেক্ষে ঘড়ির কাঁটার গতি হচ্ছে কি একটা ঘূর্ণন গতি। আবার আমি যদি বলি যে গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে তোমার অতিক্রম করে, তখন সেটাও আমার কি থাকবে, সেটাও তোমার পর্যায়বৃত্ত গতির শর্ত ফিল আপ করে। ঠিক আছে? আচ্ছা, ফাইন। আচ্ছা, তারপর 5 নাম্বার যে মানে গতি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে স্পন্দন গতি। একটা বিষয় মনে রাখতে হবে, এই স্পন্দন গতি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমত হলো যে মনে রাখতে হবে এই স্পন্দন গতির মেন ফোকাসটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতিকে কেন্দ্র করে। ধরো আমি পর্যায়বৃত্ত গতি নিলাম, তো আমার প্রশ্ন কি ছিল যে এই স্পন্দন গতি অবশ্যই পর্যায়বৃত্ত গতি। যদি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু, ধরো পর্যায়কালের এক সময় তোমার গতিপথের একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে থাকে। যেমন আমি যদি গিটারের কথাই বলি, এই যে গিটারের কথাই বলি, এখানে যে তার থাকে, এই তারকে তুমি যখন মানে বাজাবা, বাজানোর পর দেখবা সেটা এই যে এইভাবে কম্পিত হয়, এভাবে কম্পিত হয়, তখন সে কি করে বলতো? তার মানে সে তো একটা মানে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু। কিভাবে? কারণ তার গতি এমন একটা বস্তুর ন্যায় আমি তুলনা করতে পারবো, যেটা কি গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর কি করে, মানে তোমার ফেস করে বলতে গেলে, বারবার অতিক্রম করে। তবে স্পন্দন গতির ক্ষেত্রে কি হয়, পর্যায়বৃত্ত গতি তো হতেই হবে। তোমার পিরিয়ডিক মোশন ইজ এ মাস্ট, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে এই স্পন্দন গতির ক্ষেত্রে বলবো যে ধরো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, এবং এই পজিশনের কি অর্ধেক অর্ধেক সময় একদিকে, মানে গতিপথের একটা অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে থাকে, সেটাই হচ্ছে স্পন্দন গতি। ঠিক আছে? তারপর আমি যদি বলি কম্পমান সূর্যলাকা, সূর্যলাকা সূত্র তোমরা আশা করি দেখছো, অথবা ল্যাবে আরো দেখবা, তোমরা যখন ল্যাব করবা তখন সেখানে দেখাবে। গিটারের গতিতে বললাম। আচ্ছা, এখন আমরা একটু বৃত্তাকার গতি নিয়ে আলোচনা করি, বা কিছু আগে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমার একটা প্রশ্ন একটু বুঝো। প্রশ্নটা হচ্ছে, দেখো, ধরো আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম। আমরা এখন পর্যন্ত কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে স্পন্দন গতি, মানে বিভিন্ন গতি সংক্রান্ত আলোচনা করলাম, রৈখিক গতি, স্পন্দন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, ঘূর্ণন গতি, এইসব বিষয়। আচ্ছা, এখন আমি যদি বলি যে কোনো সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত হলেও স্পন্দন গতি নয় কেন? জাস্ট কি করবা? আমি যদি তোমাকে বলি, যেমন এটা প্রশ্ন, যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু স্পন্দন গতি না। ঠিক আছে? এই বিষয়টা তোমরা আমাকে অবশ্যই কি কর, মানে SW হিসাবে মানে কমেন্টে ছবি তুলে পাঠাবা। আরেকটা প্রশ্ন হচ্ছে, কম্পমান সূর্যলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন? জাস্ট কি করবা, মানে সূর্যলাকার যে বৈশিষ্ট্যগুলো আছে সেটাকে কি স্পন্দন গতির বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করবা, আর কিছুই না। আচ্ছা, এখন একটা প্রশ্ন, এটা আমি উত্তর বলে দিব, যে ধরো কোনো একটা বস্তু তোমার আর ব্যাসার্ধের কক্ষপথে নির্দিষ্ট দিকে ঘূর্ণায়মান, নির্দিষ্ট দিকে ঘূর্ণায়মান। তো আমি যদি তোমাকে বলি যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তু, তোমার ধরো এই যেখানে এমভরের বস্তু, এখানে বস্তু তোমার কি কেন্দ্র থেকে অবশ্যই কি দূরবর্তী অবস্থানে আছে না? প্রত্যেকটা মানে সমান দূরত্বে আছে, এখান থেকে এখানেও সমান দূরত্বে আছে। এখানে বললাম যে, আমি বললাম যে তোমার ক্রমাগত অবস্থানের পরিবর্তন হয় না। আচ্ছা, ক্রমাগত কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? আমি বললাম যে দূরত্ব সেম, কেন্দ্র থেকে দূরত্ব সেম, কিন্তু অবস্থানের পরিবর্তন হয়। এই কথাটা কিভাবে মানে কি বলে, অবস্থানের পরিবর্তন, এই কথাটা কিভাবে তুমি জাস্টিফাই করবা? হয় কি বা হয় না, দুটো থেকে একটা। অবস্থানের পরিবর্তন অবশ্যই হয়। আমরা একটু আগে কি দেখছিলাম? অবস্থানের পরিবর্তন হয় দুই ভাবে,
একটা হচ্ছে দূরত্বের কারণে, একটা হচ্ছে দূরত্বের কারণে, এবং আরেকটা হলো কি দিকের কারণে। দূরত্বের কারণে এবং দিকের কারণে। দেখো কেন্দ্র থেকে এখানে দূরত্ব সেম, কিন্তু আমার মানে ক্রমাগত কি হচ্ছে, আমার এখানে ক্রমাগত দিকের পরিবর্তন হচ্ছে। তো সেই বিষয়টাও আমাকে খেয়াল রাখতে হবে। যেহেতু দিক, দেখো এখানে তুমি স্পর্শক বরাবর দিক আঁকো, এখানেও তুমি স্পর্শক দিক আঁকো, এখানেও স্পর্শক আঁকো, এখানে স্পর্শক আঁকো। দেখো ক্রমাগত যা দিকের পরিবর্তন, তাই না? তাই বলা যায় কি, ধরো তুমি নির্দিষ্ট কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এবং সেখানে অবশ্যই কি অবস্থানের পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে তোমাকে যদি প্রশ্ন করা হয়, তুমি বলবা দূরত্ব এবং দিকের পরিবর্তন হলে অবস্থানের পরিবর্তন হয় বলে আমরা জানি। তো পরবর্তীতে দূরত্বের তো পরিবর্তন হচ্ছে না কেন্দ্র থেকে বস্তুর, কিন্তু ক্রমাগত কি দিকের পরিবর্তন হচ্ছে, সেই বিষয়টাই বলা। আশা করি গতি সংক্রান্ত সব বিষয় ক্লিয়ার। দেখো এখন আমরা গতি সংক্রান্ত কিছু রাশি নিয়ে আলোচনা করব। রাশি, গতি নিয়ে। এর এক নম্বরই আসে দূরত্ব। দূরত্ব জিনিসটা কি? এই দূরত্ব হচ্ছে গতিশীল কোনো বস্তুর, কথা খেয়াল করে শোনো, গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। এটা জাস্ট বিশেষ কিছু না, তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করবা সেটাই হচ্ছে কি, মানে তুমি যেটুকু পথের দৈর্ঘ্য অতিক্রম করবা সেটাই হচ্ছে দূরত্ব। যেমন আমি বললাম যে আমি এটুকু দূরত্ব অতিক্রম করলাম, যে এটুক থেকে এটুকু, ধরো এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তাহলে এই এ বি, এই পুরা পথের যে পরিমাণ সেটাই হচ্ছে কি তোমার দূরত্ব। আচ্ছা, এখন যদি আমি বলি সরণ কি, সরণটা হচ্ছে মূলত তোমার নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে পরিপার্শ্বের সাপেক্ষে বুঝাবো। আমি একটু লিখে নিই, অবশ্যই বলবো, সব কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। নির্দিষ্ট দিকে পরিপার্শ্বের সাপেক্ষে বস্তুর অবস্থানের যে পরিবর্তন হয়, বস্তুর অবস্থানের পরিবর্তন, একটা বিষয় খেয়াল করো, সেটাই হচ্ছে কি, সেটাই হলো সরণ। তাহলে সরণ কি, যে ভাই একটু আগে যা বলেন এটা দূরত্ব, তাহলে সরণ কোনটা? খেয়াল করো, আমি যদি এই পথ আঁকলাম, এখন এখান থেকে আমি একটা সরলরৈখিক দূরত্ব দিলাম, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই, তাহলে ভাই এখন সরণ কোনটা আর দূরত্ব কোনটা একটু বলেন, যে এটা হচ্ছে এ এবং এটা বি, ধরো এটা সি, এটা ডি, এটা ই। তাহলে আমি যদি বলি যে আমার এখানে দূরত্ব কত, দূরত্ব বলবো আমি এ সি ডি ই বি, কিন্তু সরণ বলবো কি, সরণটা যেহেতু হচ্ছে নির্দিষ্ট দিকে, ধরো তোমার আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক যেই পরিমাণ, সেটাই হচ্ছে সরণ। তোমার সরণ অবশ্যই একটা নির্দিষ্ট দিকে হতে হবে, নয়তো হবে না। তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের কি সরলরৈখিক দূরত্ব, তাহলে সরণটা হচ্ছে এবি। আশা করি তোমরা এটুকু বুঝতে পারলা। তার পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো। আচ্ছা, দূরত্ব গেল, সরণ হলো, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একক। আমি বললাম যে আহ সরণের একক, আমরা তো সরণের সংজ্ঞা দিলাম। আচ্ছা, তো এর একক হচ্ছে মিটার, মানে এসআই একক যেটা, একক মিটার। মাত্রা তোমরা প্রথম অধ্যায়ে পড়ে থাকলে তুমি জানো, দূরত্বের মাত্রা হচ্ছে বড় হাতের এল দিয়ে আমরা প্রকাশ করি। আচ্ছা, একটা বিষয় দেখো, তোমরা এখন বলবা যে সরণ স্মলার দেন আর ইকুয়ালস টু দূরত্ব, এই বিষয়টাকে বর্ণনা করবা, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো। সরণ এবং দূরত্ব বসে থাকলে এই বিষয়টা অবশ্যই তোমরা পারবা। আচ্ছা, সরণ নিয়ে আমি ছোট্ট একটা মানে
প্রবলেম করাবো। আমরা আজকের ক্লাসটা মূলত থিওরি ক্লাস, আমি অঙ্ক নিয়ে প্রচুর আলোচনা করব। জাস্ট আজকে এই ছোট্ট একটা অঙ্ক দেখো। ধরো এটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটি বৃত্ত। তো আমি বললাম যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ তুমি যদি কি বলে 1/4 ঘোরো, তাহলে সরানোর দূরত্ব কত? 1/4 বললাম যে 1/4 অফ সার্কেল তুমি যদি ঘোরো, তাহলে সেখানে কি পরিমাণ সরণ বা দূরত্ব অতিক্রম করা হবে? ধরো তুমি এখানে আসো, এটা হচ্ছে এ, এখান থেকে বি আসলা। দেখো কোন একটা বৃত্ত, এটাই তো তোমার বি, তাই না? মানে 1/4 পথ অতিক্রম করলে বিতেই তো আসা হয়। তো আমি বললাম সরণ কত? সরণটা হচ্ছে এ থেকে এই বি এর কি সরলরৈখিক দূরত্ব, আর কিছুই না। ধরো এটা হচ্ছে এটুকু আর, তাই না? এবং এটুকু তো আর। তাহলে তুমি যদি সরণ বের করতে চাও, সরণ ধরলাম কি এবি, হ্যাঁ সরণ, দূরত্ব এবি সরণ এবি, তাহলে বলবো কেমনে? সরণ সমান সমান লিখবা। দেখো a রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাকে আমরা কি বলতে পারি? রুট 2r একক। আর দূরত্ব হচ্ছে যেটুকু, এই যে এবি, তাই না? এখন এবি এর মান কত? আচ্ছা দেখো তো, এই এবিটা কি আমার কোন একটা বৃত্তের পরিধির 1/4 না? তাহলে 1/4 ইন্টু পরিধি, যেটাকে আমরা কি বলি 2πr। তোমরা বাচ্চা ক্লাসে শিখছো যে 1/4 পরিধি হচ্ছে কি 2πr। তো এর পরিমাণ হচ্ছে πr/2, এই বিষয়টি। আচ্ছা, এখন আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। দ্রুতি জিনিসটা কি চলো দেখি। দ্রুতি, আচ্ছা আমরা দুইটা বিষয় এখন পড়লাম, কি একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সরণ। এখন দেখো, দ্রুতি হচ্ছে দূরত্বের হারকে বেগ বলে শেষ। আচ্ছা এখন অনেকের প্রশ্ন আসে ভাই হার বিষয়টা কি? হার মানে হচ্ছে তুমি জাস্ট একক সময়ে অতিক্রান্ত দূরত্বটাকে বের করবা, আর সেটাই হচ্ছে দ্রুতি। দূরত্বের হারকেই আমরা কি বলে দ্রুতি বলবো। ধরো আমি বললাম যে টি সময়ে যদি সে এস পথ অতিক্রম করে, তাহলে দেখো যে একক সময়ে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এস বাই টি পথ। তাহলে এটা কি আমরা দ্রুতি বলবো। তাহলে দ্রুতি, দ্রুতি সমান সমান এস বাই টি, খেয়াল রাখবা। আচ্ছা, তো দ্রুতির একক কি? দ্রুতির একক এবং বেগের একক সেম, বেগ পরে আগে দ্রুতি, মিটার মিটার পার সেকেন্ড। কারণ কি তোমার পথের একক হচ্ছে মিটার এবং টাইমের একক সেকেন্ড। আচ্ছা মাত্রা কি? মাত্রা তো ইজি জিনিস, প্রথম অধ্যায়ে তোমরা পড়ে থাকবে। আচ্ছা এককটা হচ্ছে, ধরো এখানে পথের দৈর্ঘ্য মানে পথের মাত্রা কি এল, এবং তোমার সময়ের মাত্রা সেকেন্ড, এবং এখানে ইনভার্স ওয়ান কারণ ভাগ আকারে আছে, এই বিষয়টাই। এবং দ্রুতি কি রাশি? অবশ্যই স্কেলার রাশি। ঠিক আছে। এখন আহ, এই দ্রুতিকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে সমদ্রুতি, তো কয়েকটা ভাগ করতে পারবো এখানে, চারটা। একটা হচ্ছে সমদ্রুতি, সমদ্রুতি, অসমদ্রুতি। আমি এত আশা করলাম দ্রুতি বুঝছো। দ্রুতি কি মানে দূরত্বের হার, মানে যতটুকু দূরত্ব হয় তাকে তুমি সময় দিয়ে ভাগ করলে যে পরিমাণটা পাবা সেটাই হচ্ছে দ্রুতি। মানে একক সময়ে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। এত সিম্পলি ভাববা যে আমি একক সময়ে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলাম। সমদ্রুতি, অসমদ্রুতি, তারপরে ধরো এখানে তোমার গড় দ্রুতি, আরেকটা কি তাৎক্ষণিক দ্রুতি। এখন দেখো সমদ্রুতি বিষয়টা কি। ধরো সময়ের সাথে তোমার যদি দূরত্বের যে হারটা থাকে সেটা যদি সব সময় সমানই হয়, তাহলে সেটা হচ্ছে আমার সমদ্রুতি। বুঝছো কথাটা? ধরো কোন একটা বস্তুর দ্রুতি সব সময় অপরিবর্তিত অবস্থায় আছে। আচ্ছা দ্রুতিকে মূলত আমরা ভি দিয়ে প্রকাশ করি, বেগকেও ভি দিয়ে প্রকাশ করে, কিন্তু দ্রুতি আচ্ছা ভি ধরলাম। ধরো আমি এখানে একটা অক্ষ নিলাম, নেওয়ার পর এখানে নিলাম ভি এবং এখানে নিলাম টি। তুমি ধরলা এই যে সব বরাবর যাচ্ছে,
তো এটা হচ্ছে দ্রুতি, এটাকে আমরা সমদ্রুতি বলবো। তাহলে কি মানে অসমদ্রুতি কি বলে বলতো? অসমদ্রুতির সংজ্ঞা হচ্ছে, ধরো যে সমদ্রুতি যদি হয় যে আহ, তোমার কি, ধরো চারটা ভাগের মধ্যে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সমদ্রুতি এবং অসমদ্রুতি, এই দুইটার সংজ্ঞায় পরীক্ষায় আসে। গড়দ্রুতিও মাঝে মাঝে আসে। সমদ্রুতি হচ্ছে একক সময়ে আমার যে পথের দৈর্ঘ্য আমি পরিমাপ করলাম, সেটা আমার সবসময় একই থাকবে। অর্থাৎ বস্তুর দ্রুতি যদি সবসময় একই থাকে, তাহলে সেটা সমদ্রুতি। আর বস্তুর দ্রুতি যদি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়, যেমন এমন হতে পারে, এই যে এমন হতে পারে, দ্রুতি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম, তাহলে এটা হচ্ছে অসমদ্রুতি। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বাস্তব উদাহরণটা হচ্ছে কি জানো? আহ আলোর দ্রুতি। আলোর দ্রুতি যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে সমদ্রুতি। কেন হয় যে ভাই সারা জীবন তো শুনে আসলাম আলোর বেগ, সব বলবো, একটু ধৈর্য ধরো। আলোর দ্রুতি, এটা তোলা থাকলে একটা প্রশ্ন, আলোর বেগ কেন আমি এখন বললাম না, আলোর দ্রুতি কেন বললাম, বা এটা কেন বলে? বেগও তো হতে পারতো, তাই না? এটা তো প্রশ্ন। আচ্ছা, অসম দ্রুতি। অসম দ্রুতি হলো, ধরো দ্রুতির বিভিন্ন চেঞ্জ হবে প্রতিনিয়ত, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দ্রুতি হবে, যেমন গাড়ির দ্রুতি। তারপর ধরো গড় দ্রুতি। গড় দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে, ধরো কোনো একটা বস্তু আমার মোট যেইটুকু দূরত্ব অতিক্রম করলো, ধরো এইখানে দূরত্ব, এটা হচ্ছে এ, বি, সি, ডি, ই। তাহলে আমার এখানে গড় দ্রুতি কি হবে? গড় দ্রুতি হবে আমার এ, বি, সি, ডি, ই, মোট পথের দৈর্ঘ্য বাই মোট সময়। এটাই হচ্ছে আমার গড় দ্রুতি। আচ্ছা, ফাইন। আর তাৎক্ষণিক দ্রুতি, ধরো কোনো একটা বিশেষ মুহূর্তের দ্রুতি, ধরো এমন একটা মানে খুবই স্বল্প সময়ের ব্যবধানে তুমি যখন কোনো দ্রুতি বের করবা, সেটি হলো তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, ফাইন। দ্রুতি আলোচনা হলো। সমদ্রুতি আশা করি ক্লিয়ার, যেখানে দ্রুতির কোনো পরিবর্তন হয় না, দ্রুতি কনস্ট্যান্ট থাকে। অসমদ্রুতি হচ্ছে প্রতিনিয়ত কি হচ্ছে, সেখানে তোমার দ্রুতির চেঞ্জ হচ্ছে। আর গড় দ্রুতি, ধরো মোট পথের দৈর্ঘ্যকে তুমি কি করলা, মোট সময় দিয়ে ভাগ করলা। আর তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা কি? তাৎক্ষণিক দ্রুতি হলো ধরো, তাৎক্ষণিক দ্রুতি কোনো একটা বিশেষ মুহূর্তের দ্রুতিকে, বা যে সময়টা হচ্ছে খুবই কাছাকাছি, সে সময়ে যখন কোনো আমরা দ্রুতি বের করবো, সেটাকে তাৎক্ষণিক দ্রুতি বলবো। চলো আমরা বেগ নিয়ে আলোচনা করি। এতক্ষণ যে ভাই, আচ্ছা, বেগ। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। ধরো সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে আমরা কি বলবো? বেগ বলবো। তো এই বিষয়টা অবশ্যই সাবধানে, বা এটা কেন? কারণ একটা হচ্ছে দ্রুতের হারকে দ্রুতি, আর সরণের হারকে বলা হয় কি, বেগ। তাহলে আমি বললাম যে, আমি যদি বলি যে টি সময়ে সরণ এস অতিক্রম করে, তাহলে একক সময় অতিক্রম করে এস বাই টি, এবং একক সময়ে যে সরণ, এটি তো তোমার বেগ। তাহলে অতএব ভি সমান সমান আমরা কি লিখতে পারি, এস বাই টি। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে ভি সমান সমান কি, এস বাই টি। তাহলে একক কি হবে এখানে? একক হবে মিটার পার সেকেন্ড। মাত্রা কি হবে? ওই আগেরটাই, এলটি ইনভার্স ওয়ান। এবং এই সরণের হার যেহেতু বেগ, তাহলে সরণ যেহেতু তোমার কি স্কেলার রাশি, ভেক্টর রাশি, তাহলে তোমার বেগও কি হবে? বেগও তোমার ভেক্টর রাশি হবে। আচ্ছা, এখন ধরো সমদ্রুতি অসমদ্রুতির মতো আমার এখানে কয়েকটা টার্ম আছে, যেটাকে আমরা বর্ণনা করতে পারি, যেটাকে আমরা বলতে পারি সমবেগ। সমবেগ কি? ধরো সময়ের সাথে আমার বেগের কোনো চেঞ্জ হচ্ছে না, যে একটু আগে যে গ্রাফটা আঁকলাম, যেমন এখানে তোমার বেগ সেম, এখানে ভি ভার্সেস টি, তো সেখানে অবশ্যই আমার কি বেগের চেঞ্জ হচ্ছে না, সমবেগ। এবং আমি বললাম যে এই যে হচ্ছে,
এটা হচ্ছে আমার কি অসমবেগ। সময়ের সাথে যে বেগের প্রতিনিয়তই পরিবর্তন হয়, ঠিক আছে? অথবা এভাবেই বলতে পারো যে যদি কোনো বস্তুর বেগের মান ও দিক উভয়ই পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা অসমবেগ বলবো। যেমন গাড়ির বেগ অসমবেগ, কিন্তু 0°C শব্দের বেগ কিন্তু আবার সমবেগ। কারণ কি? কারণ তাপমাত্রা বাড়লে অবশ্যই তোমার কি শব্দের বেগ বাড়ে। একটা সম্পর্ক আছে, আমরা পরে জানবো, যে v equals to v naught plus 0.6 into t। তাপমাত্রার সাথে শব্দ বাড়ে কি কমে, এই সম্পর্কটা আমরা সেই শব্দ অধ্যায়ে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপাতত এটা স্কিপ করি, তাহলে মনোযোগ চলে যাবে দেখি। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, সমবেগ এবং অসমবেগের মেইন পার্থক্যটি হচ্ছে কোনো বস্তুর বেগের মান এবং দিক অপরিবর্তিত অবস্থায় থাকবে, আবার তখন সেই বেগটা হচ্ছে সমবেগ, তাই না? ধরো আলো সবসময় কি, আলো যদি আসে, আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে হলে সবসময় সমবেগই আসে। কারণ কি? সে সমবেগে আসে একটা নির্দিষ্ট পরিমাণ সময়ই তো সূর্য থেকে আলো পৃথিবীতে আসে। আলো আবার দিক চেঞ্জ করে, তো সেখানে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তনটা হয় কখন? আলোর বেগ তুমি যখন স্পেসে হিসাব করবা, তখন একটা নির্দিষ্ট সময় কি করে, নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাই বেগের মান এবং দিক কি থাকে, মানে সমান থাকে দেখি তোমার আলোর বেগকে সমবেগ বলা হচ্ছে। এখন দ্রুতি আমরা বলি। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা সেটাও বলবো একটু পরে, একটু খেয়াল করো। ধরো এটাকে আমরা সমবেগ বললাম, এবং এই যে কার্ভ দেখো, প্রতি বিভিন্ন সময়ে শব্দের বেগ বিভিন্ন না? তো সেটা হচ্ছে সময়, যে ক্ষেত্রে তোমার কি কোনো একটা বস্তুর দিক এবং আহ বেগের মান এবং দিক উভয়ের পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো অসমবেগ। কথা ক্লিয়ার? আচ্ছা ফাইন। আচ্ছা, চলো আমরা কিছু গ্রাফ দেখি। ধরো আমি বললাম যে এইটা, হুম, আমার হাত খুবই কাঁচা, তাও একটু কষ্ট করে তোমরা বোঝে না। আচ্ছা, এটা এস ই ওকে, আমি যদি টি নেই এবং এখানে যদি আমি এস নেই, এখন এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে বলো তো এটা কেমন গ্রাফ? এটা হচ্ছে সরল সময়ের গ্রাফ। এখানে দেখো, তুমি যখনই এই যে এই স্লোপটা বের করো, এই স্লোপের মান কিন্তু সেম। তাহলে দেখো কি বলে, ভি সমান এস বাই টি, এস সমান ভিটি। এস সমান ভিটি হলে দেখো ওয়াই সমান সমান, আমি যদি এম এক্স এর সঙ্গে তুলনা করি, তাহলে ওয়াই অক্ষ গেছে কোথায়, এস এ, আর টি গেছে কোথায়, এই যে এক্স অক্ষে। তাহলে এম কি, এম বেগ না? এম সমান সমান ভি। তাহলে এই ঢাল প্রত্যেকটা সমান থাকবে। সমান থাকার কারণে এটা হচ্ছে কি সমবেগের গ্রাফ। আচ্ছা, আমি যদি এখানে একটা প্রশ্ন করি, যে ধরো এটাও এটাও হচ্ছে এস এবং এটাও টি, ধরলাম এক্স অক্ষের সমান্তরাল অবস্থানে আছে, তখন এই গ্রাফটা কিসের গ্রাফ হবে? এটা হচ্ছে স্থির বস্তুর গ্রাফ। কারণ কি? কারণ হচ্ছে মানে সময়ের যতই বাড়ে উঠ না কেন, তোমার বস্তুর অবস্থানের তো আর কোনো চেঞ্জ হচ্ছে না। কোন একটা বস্তু 5 মিটারে আছে, সে 5 মিটারেই আছে, আর কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য এটাকে আমরা কি বলবো, স্থির বস্তুর গ্রাফ। আচ্ছা, এখন দ্রুতি এবং বেগ নিয়ে আমাদের যে কনফিউশন ছিল, যে বেগের আলোর দ্রুতি যে আমরা বললাম, এটা কেন বললাম, তাই না? এটা আমি কেন বললাম? কারণ হচ্ছে, ধরো আমি যদি বলি, সিম্পল কথা বলতে গেলে বেগের মানই দ্রুতি, ঠিক আছে? বেগের যে মান থাকে সেটাই হচ্ছে দ্রুতি। আবার আমি যদি বলি যে নির্দিষ্ট দিকের দ্রুতি হচ্ছে বেগ, ধরো বেগের মান এবং দিক উভয়ের চেঞ্জ না হলে তো সেটা আর সমবেগ না। তাহলে বেগের মান, এই মানটা দ্রুতি, তুমি যখন দ্রুতির সাথে জাস্ট ডিরেকশনটাকে, দিকটাকে অ্যাড করবা, তখন সেটা আবার বেগে পরিণত হবে। কথা বুঝছো? ধরো আমি বললাম যে সরণের হারকে বেগ বলে, দূরত্বের হারকে দ্রুতি বলে, বেগ ভেক্টর রাশি, সরণ স্কেলার রাশি। তারপর মেন যে পার্থক্যটা আছে, নির্দিষ্ট দিকের দ্রুতি বেগ, আর বেগের মানই হচ্ছে দ্রুতি। তোমরা বিষয়টাকে একটু ফিল করার চেষ্টা করো। যদি কোনো একটা বস্তু সমবেগে গতিশীল হয় বা বেগে,
তার বেগও থাকতে পারে, তার দ্রুতিও থাকতে পারে। কি বিষয়টা কি ভাই, কি বলতেছেন নাকি? আচ্ছা, এই বেগের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান এবং দিক। যদি আমার এই দিকটা কনস্ট্যান্ট না হয়, দিকটা কনস্ট্যান্ট না হলেই সে দ্রুতিতে মানে পরিণত হয়ে যাবে। আর দ্রুতির দিক যদি একই দিকে চলতে থাকে, তাহলে সে বেগে পরিণত হয়ে যাবে। এই বিষয়টি বলা হচ্ছে। আচ্ছা, আশা করি তোমার কাছে অবশ্যই দ্রুতি এবং বেগ এই দুটি বিষয় ক্লিয়ার। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ত্বরণ। ভাই কত কিছু পড়াচ্ছেন নাকি? এই ত্বরণের কাজটা কি? দেখো, ত্বরণ হচ্ছে গতির খুবই ইম্পর্টেন্ট একটা রাশি। ত্বরণ মূলত কি জানো? ধরো 1 সেকেন্ডে কি পরিমাণ বেগ বাড়ে, এটাই ত্বরণ, শেষ। আর কোনো কথা নাই যে একক সময়ে আমার বেগের কি পরিবর্তনটা হয়। তাহলে আমি তোমাকে এখানে বললাম যে সময়ের সাথে কোনো বস্তুর আচ্ছা, অসমবেগের পরিবর্তনের হারটা আমি কেন বললাম বলতো? অসমবেগের পরিবর্তনের হার, এখানে মূলত আমি বলা হচ্ছে যে অসমবেগের পরিবর্তনের হারই হচ্ছে কি আমার, এখানে ধরুন সমবেগের পরিবর্তনের হার তো সবসময় শূন্য, কারণ এখানে তো সমবেগ তো কোনো পরিবর্তনই হয় না। আমি ধরো এখানে কোনো একটা বস্তু আছে, এম ভরে কোনো একটা বস্তু, আমি এখানে বল প্রয়োগ করার পর ইউ একটা ভ্যালু ছিল, এস দূরত্ব অতিক্রম করে টি সময় পর তার বেগের মান ভি হলো। তাহলে আমি বললাম যে এখানে আমার বেগের পরিবর্তনটা কত? বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, বড়টা মানে ছোটটা। এখন আমি যদি বলি যে একক সময় মানে হচ্ছে তোমার কি, টি দ্বারা ভাগ করা, এবং সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে এই ত্বরণটা হবে ডেল ভি বাই টি সমান সমান ডেল ভি মানে কি, ভি মাইনাস ইউ বাই টি। এই বিষয়টা খেয়াল করো। তাহলে আমরা কি বললাম? ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখন একক কি? এর এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা কেমনি দেখো, এই বেগের একক কি? মিটার পার সেকেন্ড, আর নিচের সেকেন্ড, তাহলে আলটিমেটলি আমার কি মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসে। মাত্রা হচ্ছে এলটি ইনভার্স টু, আশা করি বলতে হবে না কেন আসলো। এবং ত্বরণ অবশ্যই একটি কি ভেক্টর রাশি। ত্বরণ অবশ্যই কি ভেক্টর রাশি। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, ত্বরণ তো যেমন ভাই, বেগের পরিবর্তন তো দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে প্রথমত বেগ বাড়ে, এবং দ্বিতীয়ত হচ্ছে আহ, কোনো একটা বেশি বেগ থেকে কম বেগে আসে। যেমন আমি বললাম যে কোনো একটা বস্তু বেগ আছে তোমার 10 মিটার পার সেকেন্ড এখানে, আর এখানে তোমার বেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো ভাই এই যে এখানে যে পথটা অতিক্রম করলো, এই পথের ক্ষেত্রে ধরো সময় নিল 10 সেকেন্ড, ত্বরণ কত? তো ত্বরণ হচ্ছে 0 - 10/10, এটা হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি বললাম যে কোনো বস্তুর ত্বরণ কত, এখানে ত্বরণ কত। আমি তোমাদের অঙ্ক খুব ডিটেলসে করাবো, আপাতত এই ক্লাসটা থিওরি, তাই হালকা থিওরির মধ্যে আমরা হালকা অঙ্ক করার চেষ্টা করবো। তো এখানে -1 মিটার পার সেকেন্ড, এর মানে হচ্ছে যে 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বেগ কমবে। তুমি যখন ত্বরণ বলবে তখন মাইনাস প্লাস ফ্যাক্টর না। কিন্তু এখন আমি যদি বলি যে মন্দন, এটা হচ্ছে আরেকটা টার্ম, ত্বরণের ছোট ভাই। এই মন্দন, মন্দন নিজেই তোমার কি একটা ব্রেকিং কি, মানে ব্রেকিং কোন একটা প্যারামিটারকে মানে নির্দেশ করে, মাত্রাকে নির্দেশ করে। তো সেক্ষেত্রে আমরা বলবো মন্দন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কথা বুঝছো? আচ্ছা, ধরো ত্বরণ যদি আমরা বলি যে ত্বরণ কি, মানে ধনাত্মক ত্বরণ, সাধারণত আমরা ত্বরণ বলি সে ধনাত্মক ত্বরণ বা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। যেমন আমি বলি মানে আচ্ছা, বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ, আর এটা হচ্ছে বেগ যে হ্রাসের হার, সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। এবং এই ঋণাত্মক ত্বরণটাই হচ্ছে মন্দন। কথা বুঝছো? আচ্ছা, তাহলে আমি বলবো
বললাম যে ধরো গুণ, তোমার আমার মানে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ধরো নির্দিষ্ট ভরের কোন একটা বস্তু এখানে ঘুরতেছে, এম ভরের কোন একটা বস্তু, তো সে যখন চারপাশে ঘুরবে, এই ঘোরার কারণে এই ঘোরার কারণে আমি বললাম সেখানে অবশ্যই বেগ থাকবে, তাই না? এখন তোমার প্রশ্ন, এখানে কি ত্বরণ থাকতে পারে? তুমি জাস্ট আমাকে এই প্রশ্নের উত্তর কমেন্ট করে বলবা। তোমাদের যেটুকু বেসিক দেওয়া হচ্ছে এইটুকু আনসার করার কথা, অবশ্যই আমাকে বলবা। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণটা কাকে বলে? কারণ ত্বরণ যেহেতু আসছে, সেহেতু অভিকর্ষজ ত্বরণের কনসেপ্টও বলে দেই। অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে মূলত, কি বলবো, মুক্তভাবে পড়ন্ত কোনো একটা বস্তুর, ধরো এখানে কোনো একটা বস্তু আছে এবং এটা হচ্ছে কি তার গ্রাউন্ড ফ্লোর, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার কে অভিকর্ষজ ত্বরণ বলে। আচ্ছা, আপাতত আমাদের গতি সংক্রান্ত সব রাশি শেষ। এখন আমরা দেখব যে গতির সমীকরণ, যে তুমি যে গতি সংক্রান্ত বিভিন্ন যে অধ্যায়টা পড়বা, সেখানে তোমার কোন কোন ফ্যাক্টর বা রাশি কাজ করে। এস, ইউ, ভি, এ, টি, পাঁচটা। কি কি দেখো তো, রাশি পাঁচটা। এখানে তোমার পথ, আদি বেগ, শেষ বেগ, আর এই এ হচ্ছে ত্বরণ, ত্বরণ এবং এটা হচ্ছে সময়। দেখো, আমরা একটু ডিরাইভ করি। আমরা একটু কি শিখছিলাম? ভি ইকুয়ালস টু, সরি, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, তাই না? তো আমরা যদি এটাকে আর গুণন করি, ভি মাইনাস ইউ সমান এটি, তাহলে দেখো ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা হচ্ছে একটা সমীকরণ। এটা হচ্ছে একটা কি গতি সমীকরণ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন দেখো, আমরা আমরা কি জানতাম? আমরা যখন কোনো একটা বস্তু সমবেগে চলে, আমরা তখন এস সমান সমান কি ভিটি জানি না? এখন দেখো, যখন সমত্বরণে চলবে, যখন সমত্বরণে চলবে, তখন এই ভিটা ভি বার হয়ে যাবে। মানে ভি বার কি? আদি বেগ এবং শেষ বেগের গড়। তো সমত্বরণের জন্য এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। কথা বলছো, এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। দেখো, আমি যদি এই এককে 2 এ বসাই তখন কি হবে? ধরো এস সমান সমান, এস এখানে কি বলা যায়? আচ্ছা ফাইন, ধরো ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি, s equals to 2u plus 80 by 2। ধরো এখন যদি আমি জাস্ট আলাদা করে ভাগ করে দেই এবং টি গুণ করি, তখন চলে আসবে s equals to ut plus half a t squared। তো এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা সূত্র ছিলাম কয়টা? v equals to u plus at। আমি 4টা সূত্রের প্রমাণ করে দিলাম। দেখো, v equals to u plus at, এটা করলাম। s equals to ut plus half a t square, এটাও প্রমাণ করলাম। এখন তোমার আরেকটা সূত্র আমরা পড়ছিলাম না? সেই সূত্র কি ছিল? s equals to u plus v by 2 into t, u plus v by 2 into t। কিন্তু পরবর্তীতে এটা প্রত্যেকটা হচ্ছে সমত্বরণের জন্য। এই প্রত্যেকটা কি, তারা সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল। আরেকটা যদি বলি যে s সমান vt, এটা কেবলমাত্র সমবেগের জন্য। তোমাদেরকে একটা hw থাকলো, তোমরা প্রমাণ করবা একটা সূত্র, সেটা হচ্ছে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। তোমরা এই সূত্রটার প্রমাণ করে কমেন্টে দিবা। আর ক্লাস করার পর
যদি ধরো মানে সূত্র প্রমাণ করতে ব্যর্থ হও, তাহলে আমাকে কমেন্টে বলবো যে ভাইয়া কমেন্টে সূত্রের প্রমাণটা দিয়ে দেন। তারপর তোমরা সেটা দেখে দেখে প্র্যাকটিস করবা কয়েকবার, তাহলেই হবে। আচ্ছা, এই হচ্ছে তোমার কি মানে সূত্র। তাহলে আমি যদি বলি যে আমরা কি কি শিখলাম গতি সমীকরণে, s ইকুয়ালস টু ভিটি সমবেগের জন্য, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, s equals to u plus v by 2 into t, v equals to u plus at, v square সমান u square plus 2as। এই পার্টটুকু আমার করানো, মানে আজকের ক্লাসে আমরা এই প্রত্যেকটা পার্ট কিভাবে আসে আমরা দেখলাম। আর জাস্ট তুমি কি করবা, এই যে পার্ট আছে এটা তোমরা প্রমাণ করবা, প্রমাণ করবা। এখন একটা বিষয় দেখো, আমি ধরলাম যে আসলে এখানে কি একটা বিষয় এখানে বলা উচিত ছিল, এটা আগেও বলা, আমার বেগের প্রসঙ্গে বলা। ধরো কোনো একটা বস্তু ইউ বেগে ছিল, এস দূরত্ব অতিক্রম করে টি সময় হলো ভি এর মান, এবং আর কি এখানে এই ধরনের গতিশীল। এটা হচ্ছে আমার মেন কনসেপ্ট। এখন বাকি সব ডেরিভেশন আশা করি তোমরা পারবা, আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, এখন যেই বিষয়টা আমরা দেখব এটা হচ্ছে পরন্ত বস্তু। মানে পরন্ত বস্তুর যে সকল সূত্রাবলী মানে বিদ্যমান, সেই সূত্রাবলী নিয়ে আমরা আলোচনা করব। চলো আলোচনা করা যাক। পরন্ত বস্তু, তোমরা কি গ্যালিলিওর নাম শুনছো কেউ? তিনি পরন্ত বস্তুর সূত্র প্রদান করেন। তো পরন্ত বস্তু তিনি আহ, দেখলেন, মানে উনি পরন্ত বস্তু নিয়ে কিছু পর্যবেক্ষণ করেন, যেটিকে উনি পরবর্তীতে কিছু সূত্রের নাম দেন। এক নাম্বারটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র। পরন্ত বস্তুর প্রথম সূত্র, এই সূত্র বলে, ধরো তুমি এমন একটা জায়গা ক্রিয়েট করবা যাতে তোমার ভ্যাকিউম স্পেস সৃষ্টি হয়। মানে ধরো তোমার আশেপাশে কোনো কিছুই নাই, ধরো এটা একটা চেম্বার, এই চেম্বারে আমার বায়ুর কোনো বাধাই নাই। এখানে একটা গোলক রাখবা এবং এখানে একটা সুই রাখবা। এই গোলক এবং সুই কে তুমি যদি একই উচ্চতা থেকে বিনা বাধায় বা বায়ুর বাধা ছাড়া ফেলো, তাহলে সেটা অবশ্যই একই সময় এখানে পতিত হবে। কথা হচ্ছে এটাই বলছে উনি, যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু, সকল বস্তু কি বলছে উনি, যে সমান সময়ে সমান দূরত্ব। এখন এই কথার অর্থ কি, একটা বিষয়ে দেখো আমি বলবো এখানে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ধরো যদি কোনো বাধাই না থাকে, তাহলে এই বস্তুটা এখানে পড়তে যে সময় নেবে, এবং এই পিন পালক বা পিন বললাম, পিনও সেই কি একই সময় নেবে। এই বিষয়টাই বলা হচ্ছে। এখন আমরা দেখব পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে, ধরো তুমি কি ওই শর্ত সব ঠিক থাকবে, তোমার পরন্ত বস্তুর শর্তই তিনটা। ধরো একই উচ্চতা, উচ্চতা সেম, উচ্চতা সেম, উচ্চতা সেম থাকতে হবে। তারপর বিনা বাধায় ফেলতে হবে, মানে সেখানে কোনো ঘর্ষণ টর্ষণ কিছুই থাকা যাবে না, কোনো বাধাও থাকা যাবে না। এবং তৃতীয় হচ্ছে স্থির অবস্থান থেকে ফেলতে হবে। এই তিনটা হচ্ছে পরন্ত বস্তুর মেন, মানে এটা হচ্ছে ভিত্তি বলতে গেলে, বুঝছো, এটা হচ্ছে ভিত্তি। দ্বিতীয় সূত্র কি, ওই সব ঠিক থাকবে, যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায়
বিনা বাধায় মানে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় পর বেগ, নির্দিষ্ট সময় পর বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে মেন কথা বলতে কি জানো, ধরো তুমি কোন একটা বস্তু নিচে ফেলাইলা, তো তার তো বেগ বাড়বে, সেই বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক, ধরো ভি প্রপোর্শনাল টি। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠালে আমরা কি জানি, একটা কনস্ট্যান্ট দিতে হয়, তাহলে কে, তাহলে এখন এই কে এর মান কত, ভি বাই টি। এখন দেখো, ধরো কোন একটা পরন্ত বস্তুর তোমার টি ওয়ান সময়ে ভি ওয়ান বেগ হলো, টি টু সময়ে ভি টু বেগ হলো, এবং টি থ্রি সময়ে ভি থ্রি বেগ হলো। তাহলে কে সমান ভি ওয়ান বাই, মানে এই সূত্র অনুযায়ী আর কি, ভি বাই টি এর মানটা সবসময় কি হবে, কনস্ট্যান্ট হবে। ভি টু বাই টি টু ইকুয়ালস টু কি হবে, ভি থ্রি বাই টি টি। মুখ তুফানের বেগে চলবে, ঠিক আছে? একবার বোঝানোর পর তোমরা তুফানের বেগে সব কিছু বলতে পারবা। একটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র হলো, দ্বিতীয় সূত্র হলো। এখন যে জিনিস দেখবো সেটা হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। আসলে বেচারা তিনটা সূত্রই প্রদান করছে, বুঝছো? আর এই তিনটা সূত্রই পড়তে গিয়ে আমরা সবাই টায়ার্ড হয়ে যাই। আচ্ছা, পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা কি বলো? তৃতীয় সূত্র হচ্ছে, ধরো আমরা পূর্বে কি ছিল, এই তৃতীয় সূত্র, প্রথম দুই সূত্র আমি ভালোভাবে গুছিয়ে লিখে দিলাম। এখন এই তৃতীয় সূত্র তোমরা আমাকে কি করবে, আমি তোমাকে কয়েকটা কাজ দিছি, প্রত্যেকটা কাজ কিন্তু আমি মানে আদায় করে ছাড়বো। একটা বিষয় দেখো, আমার প্রত্যেকটা ক্লাসের পড়া হবে পরবর্তী ক্লাসের পাসওয়ার্ড। প্লিজ তোমরা পড়াগুলো কমপ্লিট করে তোমার অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর দিবে। আচ্ছা, তৃতীয় সূত্রটা কি হয় দেখো। তৃতীয় সূত্র বলা হচ্ছে, স্থির অবস্থান এবং নির্দিষ্ট সময় ওই সব শর্ত ঠিক থাকবে যে নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত দূরত্ব আমার কি, সময়ের বর্গের সমানুপাতিক, এইচ প্রপোর্শনাল টি স্কয়ার। কথা বুঝছো? ধরো আমি আসলে না লিখে থাকতে পারি না, দেখো, বিনা বাধায় ও স্থির অবস্থান থেকে পরন্ত সকল বস্তু অথবা পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত যেই দূরত্ব, সেটা কি হবে, সেই সময়ের বর্গের সমানুপাতিক। আমি ধরলাম টি ওয়ান সময়ে এসে এইচ ওয়ান, টি টু সময়ে এসে এইচ টু, এবং টি থ্রি সময়ে এসে এইচ থ্রি দূরত্ব অতিক্রম করলো, বুঝছো? দূরত্ব অতিক্রম করলো, তো সেক্ষেত্রে আমি বললাম যে আমার এখানে কি কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হবে অবশ্যই এই যে এইচ বাই টি স্কোয়ারের যে অনুপাতটা, এটা কনস্ট্যান্ট হবে। তাহলে এইচ টু বাই টি টু স্কোয়ার ইকুয়ালস টু এইচ থ্রি বাই টি থ্রি স্কোয়ার। আশা করি তোমরা পরন্ত বস্তুর প্রত্যেকটা সূত্র বুঝলা। এখন একটা বিষয় আমরা দেখব যে পরন্ত বস্তুর জন্য এবং পরন্ত বস্তুর জন্য আর নিক্ষিপ্ত বস্তুর জন্য আমার সমীকরণের কি কি পার্থক্য ঘটে। এটা হচ্ছে পরন্ত বস্তু। এক নাম্বার, আমরা আগে কি ছিল, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখন এ এর জায়গায় জি হয়ে যাবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। দুই কি হবে বলো, দুই হবে এস এর জায়গায় এইচ হবে, যেহেতু উচ্চতা, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এর জায়গায় জি। এবং তিন নাম্বারটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এই সূত্রটা কিন্তু তোমরা আমাকে প্রমাণ করে দেওয়ার কথা ছিল, অবশ্যই দিবা ইনশাল্লাহ। আচ্ছা, এখন কথা হলো পরন্ত বস্তু এখানে প্লাস জি, কারণ জি সবসময় নিচের দিকে কাজ করে এবং বস্তুটাও কি নিচের দিকে আসছে। এখন আমি যদি নিক্ষিপ্ত বস্তুর কথা বলি, নিক্ষিপ্ত বস্তুর কথা বলি, তো সেক্ষেত্রে কি, বস্তু উপরের দিকে নিক্ষেপ অবস্থায় আছে, তাই না? ইউ সমান সমান একটা একটা কিছু একটা ভ্যালু থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার সূত্রের চেঞ্জ হবে মাইনাস চিহ্নের জন্য, ইউ মাইনাস জিটি। কারণ কি, বেগ উপরের দিকে, ইউ ভি সব উপরের দিকে, জাস্ট জি তোমার নিচের দিকে কাজ করতেছে, এই শুধুমাত্র এই জন্য দিকের জন্য জি এর মান মাইনাস দেওয়া হলো। পরন্ত বস্তু জি এর মান কেন প্লাস, কারণ জি এর দিক যেদিকে, বস্তুর গতির দিকও সেদিকে, শুধুমাত্র এই কারণে। তাহলে পরেও সেম, খালি দেখে দেখে মান বসাবা যে হাফ জি টি স্কোয়ার, এবং তিন নাম্বারটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ।
আশা করি তোমরা এটুকু বুঝলা। তারপরে দেখো, এখন আমরা আহ নিক্ষিপ্ত বস্তুর দুটি সূত্রের একটু শর্টকাট দেখব। ধরো এখানে ভূমি নির্দিষ্ট উচ্চতা থেকে আমি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত গেল। এখানে একটা বস্তুকে নিক্ষেপ করার পর আমি ধরলাম ইউ এর একটা ভ্যালু আছে সামথিং মিটার পার সেকেন্ড, কিছু একটা আছে এখানে। নিক্ষেপ করার পর সে মানে উচ্চতা অতিক্রম করবে টি সময়ে। এই টি সময়ে আমি বের করতে চাই এবং এই এইচটা বের করতে চাই। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে আমি যদি উচ্চতা বের করি এইচ এর জন্য, আমার ইউ এর মান দেওয়া থাকবে একটা কিছু, তাহলে ইউ থাকলো। ভি এর মান 0 মিটার পার সেকেন্ড, কারণ কি নিক্ষেপ্ত বস্তুর শেষ বেগ শূন্য হয়। মানে এক পর্যায়ে তো তুমি নিক্ষেপ করলে বেগ শূন্য হবে, বস্তু থেমে যাবে, তারপর আবার নিচে পড়বে। কথা বুঝছো? যেমন কোনো একটা বলকে যদি আমরা নিক্ষেপ করি, তাহলে দেখো না সে আগে হাইয়েস্ট অবস্থানে যায়, তারপরে আবার নিচে আসে। তো বিষয়টা মানে কিছুটা ওইরকম, পুরোটা এরকম। আচ্ছা ফাইন, আর জি এর মান আমরা জানি। তো আমরা কি জানি? ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। তোমরা অবশ্যই আমাকে এই সূত্রের প্রমাণ কমেন্টে দিবা, ছবি তুলে লিখে দিবা অথবা ছবি তুলে দিবা, অবশ্যই অবশ্যই দিবা। না পারলে আমাকে বলবা, আমি করে দিব। আচ্ছা, যেমন এখানে ভি এর মান শূন্য হয়ে যাবে, তাহলে আমরা কি বলতে পারি? ইউ স্কয়ার সমান সমান 2gh। তাহলে আমরা এখানে h সমান সমান একটা সূত্র উম, বলতে পারি, যেটা হচ্ছে ইউ স্কয়ার বাই 2g। তো তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে কোনো একটা ইউ বেগে নিক্ষিপ্ত বস্তু, এই নিক্ষিপ্ত বস্তুর জন্য কি করা হচ্ছে, নিক্ষিপ্ত বস্তুর জন্য ইউ এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, একটা নির্দিষ্ট মান থাকবে। আচ্ছা ফাইন, এবং নির্দিষ্ট মানের জন্য আমার নির্দিষ্ট উচ্চতাও থাকবে। তুমি বেগ চেঞ্জ করো, উচ্চতাও চেঞ্জ হয়ে যাবে। তো এই যে সূত্র কি, ইউ স্কয়ার বাই 2g। আমি কিনা মুখস্থ করছি? এই সূত্র আমার মুখস্থই না, আমার এই সূত্র মনেই ছিল না, এটা তো মাত্র মনে পড়লো যে এই যে ইউ স্কয়ার বাই 2g। আমি পরীক্ষার হলে বলতাম এটা কি ইউ বাই 2g নাকি ইউ বাই জি নাকি ইউ বাই জি স্কয়ার। তো আমরা কি করব, এটা কয়েকবার প্র্যাকটিস করব। আমরা এটাকে আত্মস্থ করলে এমসিকিউতে আমরা মানে দ্রুত আনসার করতে পারবো, সেখানে আমরা সময় বাঁচবে। আর দ্বিতীয় সময় হলো টি। একটি বস্তু হাইয়েস্ট উচ্চতায় যাইতে আমার কি পরিমাণ সময় লাগবে? তো আমি জানি ভি সমান 0, আমার ইউ এর মান আছে, জি এর মান দেওয়া, তাহলে আমরা সূত্র কি জানি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। তো এখানে সরি, এখানে মাইনাস হবে। কারণ কি, কারণ এটা অবশ্যই নিক্ষিপ্ত বস্তুর জন্য। ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এটা 0, 0 ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। অতএব টি ইকুয়ালস টু ইউ বাই জি। দেখো, নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তু আমরা ধারণা নিলাম, এবং প্রত্যেকটি মানে বিষয়বস্তুর প্রত্যেকটি খুঁটিনাটি জিনিসপত্র আমরা দেখলাম। আচ্ছা, একটা বিষয় দেখা দেখা যাক। দেখো, প্রথম থেকে যদি আমরা খেয়াল করি, আমরা আজ গতি নিয়ে আলোচনা করলাম, সংখ্যা কাঠামো, 5 প্রকারের গতি, তারপর হচ্ছে বিভিন্ন রাশি, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, এবং আমরা গতির বিভিন্ন সমীকরণ দেখলাম। এখন কথা হচ্ছে, এটা তোমাদেরকে অবশ্যই তোমরা প্রমাণ করবা, না হলে আমি অবশ্যই করে দিব। আর পরন্ত বস্তুর 3টা সূত্র দেখলাম, এবং সেখানে কি কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে দেখলাম। এবং পরন্ত বস্তুর জন্য কেন প্লাস জি এর মান প্লাস হচ্ছে, নিক্ষিপ্ত বস্তুর জন্য কেন জি এর মান মাইনাস হচ্ছে, সেটাও দেখলাম। এবং আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য কি করলাম, দুটি সূত্রে শর্টকাট প্রমাণ করলাম। যে আমি যদি বলি যে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে, আচ্ছা অঙ্ক পড়ে জাস্ট আজকে মুখে মুখে, যে ইউ বেগে তুমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলা, তাহলে সেটা কত মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে, তোমরা ডিরেক্ট বলে দিবা কি, ইউ বাই জি। আর যদি কেউ জিজ্ঞেস করে বা যদি তোমাকে তোমার স্যার প্রশ্ন করে বা পরীক্ষায় আসে যে আহ, আমি কোন একটা বস্তুকে নিক্ষেপ করলাম অমুক বেগে, তাহলে সে কত উচ্চতা যাবে, তুমি বলবা তুমুক বেগ স্কোয়ার বাই 2g। বুঝছো? মানে ইউ স্কোয়ার বাই 2g, এই বিষয়টাই। আশা করি আজকে তোমাদের ক্লাস ভালো লেগেছে, এবং তোমাদের যদি কোনোভাবে আমরা কোনো প্রকার হেল্প করতে পারি, অবশ্যই আমাদেরকে বলবা। এবং আমাদের প্রতিনিয়ত এই সিরিজের ক্লাস চলতেই থাকবে। আজ আমি এখানেই তোমাদের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।